আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যারা এসএসসি ২৬ শিক্ষার্থীবৃন্দ আছো, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি। তোমাদেরকে আমন্ত্রণ কেন বলছি এই কথা? কারণ তোমাদের অলরেডি তোমরা জানো যে তোমাদের একটা পরীক্ষা ভীতি তোমাদের মধ্যে কাজ করতেছে। সবাই ওয়ান শট তারপর বিভিন্ন কার্যক্রমের মধ্যে তোমরা হয়তো এখন ভয়ের রসাতলে আছো যে কিভাবে তোমাদের বায়োলজি ভয়টা দূর করে তোমরা এ প্লাসটা নিশ্চিত করতে পারবে বা ভালো একটা মার্ক পেয়ে তোমাদের সামনের দিকের আ কলেজ অ্যাডমিশন বা অন্যান্য সব জায়গা কলেজ থেকে শুরু করে সকল কিছুর জন্য তোমরা একটা প্রিপারেশন রেডি করতে পারবে। এক কথায় বলবো আজকের ক্লাসটা শুধু এসএসসি ২৬ না, এসএসসি ২৬, ২৭ বা পরবর্তী যারা ব্যাচ আগমনকারী ব্যাচ আছো সবার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ বার্তা হতে যাচ্ছে আজকের ক্লাস থেকে। ঠিক আছে? কেন সবকিছু আলোচনা করব আমি তোমাদেরকে একটু তোমাদের থেকে সময় নিয়ে নিই। তোমরা সবাই কে কোথা থেকে ক্লাস করছো? তোমাদের মানসিক অবস্থা কেমন? এটাও একটু তোমাদের থেকে জানতে চাই। সেই জায়গা থেকে তোমরা একটু জানাইতে থাকো। আমরাও চলে আসবো তোমাদের মাঝখানে। একটু তোমাদের কাছ থেকে আমি সময় চেয়ে নিচ্ছি। তারপর তোমাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা। ঠিক আছে? আচ্ছা। সবাই একটু তোমাদের বায়োলজির কোন জায়গাতে ভয় আছে বা ভীতি কাজ করতেছে, কি নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা আছে সেটাও একটু জানাইতে থাকো। আমরা তোমাদের কাছে এখনই ফিরে আসবো তোমাদের ক্লাসের সকল বার্তা নিয়ে এবং কি, কি করলে তোমরা সামনের দিনে একটা ভালো কিছু করতে পারবে সেটা নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। ওকে? আচ্ছা। একটু তোমাদেরকে বলে রাখি সেই জায়গা থেকে আজকের ক্লাসটা কিন্তু আসলেই থাকবে যে তোমাদের জন্য যেমন এসএসসি ২৬ এর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তার পরবর্তী যতগুলো এসএসসির ব্যাচ আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসটি। ওকে? আচ্ছা। আ আমরা একটু সময় নিয়ে নিই তোমাদের কাছ থেকে। সবাই যুক্ত হও। তারপরে শুরু করি মেইন ক্লাসটি। আচ্ছা। আশা করি যে তোমরা অনেকেই যুক্ত হচ্ছ। আ অনেকে এই মুহূর্তে সবাই একটু আমাদেরকে জানাও কাইন্ডলি যে তোমাদের আ যে কি জায়গাতে তোমাদের সবথেকে বেশি ভয় বা ভীতিটা আছে। হুম? আচ্ছা, ১ম কথা যে তোমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে জিনিস নিয়ে সবথেকে বেশি ভীতি কাজ করে বা যেই জিনিসটা নিয়ে ট্রল হচ্ছে বা তোমরা যার উপরে ভরসায় আছো সবকিছুতে ওয়ান শট এর নির্ভরতা। ঠিক আছে? এই ওয়ান শট নিয়ে নির্ভরতা থাকবে এটা নিয়ে কোনো কিছু বলার অপেক্ষা থাকে না। বাট তারপরও তোমাদের থেকে বা আমি তোমাদের জায়গায় থাকলে আসলে কি করতাম? বা এই ওয়ান শট এর জন্য ভালো মার্ক তোমরা পাবে। বাট এটার পরিপ্রেক্ষিতে তোমরা কি জিনিস সামনের দিনে তোমরা সম্মুখীন হতে যাচ্ছ, সেটা নিয়ে একটু কথা বলার জায়গা থাকবে। তারপর আমি তোমাদের ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব যে আজকে আসলে কি বিষয়ে আমরা এত কথা বলতে চাচ্ছি বা কেন আমাদের এত গুরুত্বপূর্ণ এই জায়গাতে আজকে। ঠিক আছে? সেই জায়গাতে যদি বলতে হয়, দেখো আজকের ক্লাসটার মূল আলোচ্য বিষয় আছে আমাদের কিভাবে জীববিজ্ঞান পরীক্ষায় কম সময়ে ভালো করা যায়। কম সময়ে যেমন ভালো করা যায় শিখবো, ঠিক একইভাবে কি, কি করলে আমরা সামনের দিনে অর্থাৎ কলেজ ভর্তি পরীক্ষা আছে তোমাদের, এইচএসসি পরীক্ষা আছে। সব জায়গাতে একটা ভালো ফলাফল তোমাদের জন্য একটা কোনো ভীতি থাকবে না বা বায়োলজির যেকোনো ধরনের প্রশ্ন আসলে তোমাদের যে ডাক্তার হওয়ার স্বপ্ন বা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন, এখন থেকেই সেটা কিভাবে উজ্জীবিত করা যায় সেই জায়গাতেও কিন্তু আজকের ক্লাসটাতে আমাদের উপবিদ্য বিষয় থাকবে। ঠিক আছে? সেই জায়গা থেকে যদি বলতে হয়, তোমাদের ওয়ান শট থেকে আমি বলব যে ১ম এ একটু ধাক্কা খাবা যে ওয়ান শট থেকে একটু বেরিয়ে আসো। ঠিক আছে? কেন বেরিয়ে আসো সেটাও এখন তোমাদেরকে একটু বলি। ১ম কথা হচ্ছে ওয়ান শট থেকে হয়ে আসার কারণ হচ্ছে তোমরা যারা ওয়ান শট এর দিকে সবথেকে বেশি নির্ভরশীলতা আছো, আমি মানতেছি যে তোমাদের কি যেখান থেকে তোমরা 80 প্লাস মার্ক অনেকেই হয়তো ভালোভাবে করতে পারলে এখান থেকে 80 প্লাস মার্ক একটা পাবে। এটা সত্য কথা। বাট তোমরা যারা এই ওয়ান শট এর উপর নির্ভরশীল হয়ে আছো, তোমরা আদৌ জানো না তোমাদের বইতে কয়টা অধ্যায় আছে। এটাই হচ্ছে বাস্তবতা। তোমরা আমাকে গালি দেওয়া যাই করো না কেন, এটাই সত্য কথা। যারা শুধু ওয়ান শট করতেছো তারা একটা কেউই জানো না যে তোমার বইটা কয়টা অধ্যায় আছে। ঠিক আছে? একটা অধ্যায়ের কোন পার্ট তোমার জন্য ইম্পোর্টেন্ট সেটা তো দূরের থাক। তোমার অধ্যায়ের নামই জানো না, সেখানে অন্যান্য বিষয়ে তুমি কি করবা? আমি এখনো পর্যন্ত এর অ্যান্সার আমি নিজেও জানি না। ঠিক আছে? সেই জায়গা থেকে আরেকটা কথা হচ্ছে, এইটার পরিপ্রেক্ষিতে তোমরা কি জিনিস সম্মুখীন হতে যাচ্ছ? তোমরা যারা ওয়ান শটের এই ক্লাসগুলোতে দেখতে যাচ্ছ, তোমরা যখন এইচএসসি তে উঠবে, ভালো কলেজের আ আশা তো বাদ রাখতেই হবে। তোমরা এনডিসি, হলিক্রস
বা সেন্ট জোসেফ এই ধরনের কলেজগুলোতে যখন পরীক্ষা দিতে যাবে তুমি কিন্তু প্রথম থেকে এখনই ধরা খেয়ে আছো। কারণ কি তুমি তুমি প্রত্যেকটা বইয়ের কোন টপিকে কি কি আছে এটা তুমি জানোই না। তুমি অল্প টাইমের মধ্যে 2 দিন পরেই তোমার কলেজ অ্যাডমিশন পরীক্ষা হয়ে যাবে, তুমি পারবে না। আর এইচএসসি থেকে একটা চরম ধাক্কা খাবা এই জন্য, তুমি এখন যখন এসএসসির রুট লেভেলের পড়ালেখা তুমি জানো না, তুমি এইচএসসি থেকে কি করবে আমার ঠিক জানা আসে না। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি তোমাদের আজকের ক্লাসটা যেমন ওয়ান শট থাকবে, একই সাথে থাকবে যে কি পরিমাণ জানা উচিত বা কি পরিমাণ জানতে পারলে তোমাদের জন্য একটা অন্যতম জায়গা তৈরি হবে, এই জায়গা থেকে কিভাবে কি করতে পারলে তোমাদের জন্য একটা ভালো কিছু হবে। চলো আমরা শুরু করি তাহলে। আজকের ক্লাসের জিনিসটাতে থাকবে একটা বোর্ড পরীক্ষায় তুমি কি কি কমন পাবে এবং কিভাবে তুমি অ্যান্সার করে আসবে, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাতেই। আবার একটা এই ওয়ান শটের দূর থেকে মানে ওয়ান শটের থেকে বেরিয়ে গিয়ে তুমি কি করতে পারলে তোমার জন্য সামনের পথগুলো তোমার জন্য খোলা থাকবে বা সামনের পথগুলো সুগম হবে, তুমি খুব সহজেই সবকিছু গেইন করতে পারবে। সেটা একটু দেখো যে আমরা প্রথমে দেখবো যে বিগত বোর্ডগুলোতে দেখো তোমাদের বইতে যে কয়টা অধ্যায় আছে, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি জিনিস পড়তে পারো বা কি কি জিনিস পড়তে পারলে তোমাদের জন্য ভালো কিছু হবে। আর একটা কথা বলি, অনেকেই ওয়ান শট ক্লাস করার পরেও অনেকেই প্রশ্ন করো আমাদেরকে যে ভাই এখান থেকে কি কমন আসবে, আদৌ কি কমন আসবে, এই ধরনের চিন্তা অনেকের মধ্যে আছে। সেটাও বায়োলজিতে আজকে তোমাদের আশা করি এখান থেকে খুব সুন্দর করে তোমাদের এই ভয়টা দূর হয়ে যাবে। কি করে দেখো, তোমাদের একটা প্রথম অধ্যায়টা দিয়ে একটু তোমাদেরকে বোঝাই। দেখো তোমাদের প্রথম অধ্যায় আছে জীবন পাঠ, ঠিক আছে। এখন জীবন পাঠ অধ্যায়টা তোমাকে যখন আমি ওয়ান শট ক্লাস নেবো, আমি কিছু টপিক তোমাদেরকে বুঝিয়ে দিব বা কিছু টপিক নিয়ে তোমাদের আলোচনা করব, আজকের এই ক্লাসে আলোচনা করব যে কোনটা আসতে পারে। বাট তোমার মধ্যে বা তোমার মনের মধ্যে এই ভীতি তখনও থাকে যে আমি এই ক্লাসটা করলে কি কমন আসলেই আসবে তোমাদের মাঝখানে, সেটাও এখান থেকে এই এই শখ থেকেই তোমরা দূর করতে পারবে। আর একটা ধরনের প্রশ্ন আসে যে আমি তো বরিশাল বোর্ডের, আমি তো যশোর বোর্ডের, তাহলে এই প্রশ্নটা যে পড়াইলেন এটা কি আমার বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, সেটা থেকেও তোমরা আজকে থেকে খুব সুন্দরভাবে এই ধারণাটা তোমাদের ক্লিয়ার হবে। দেখো তোমাদের জীবন পাঠ এই অধ্যায় থেকে 24 সাল থেকে 15 সাল অর্থাৎ বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি, দেখো যে 24 সালে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এখান থেকে প্রশ্ন আসে নাই, শুধুমাত্র কুমিল্লা এবং সিলেট বোর্ড এবং ময়মনসিংহ তিনটা বোর্ডে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তাহলে বলতে পারি যে এইটা সব বোর্ডে দিচ্ছে না, তার মানে অতটাও গুরুত্বপূর্ণ আমি ধরছি না। যদি সকল বোর্ডে আসতো, এমন অধ্যায় আছে যেমন জীবকোষ ও টিস্যু, একটু পরেই দেখতে পারবা ওই অধ্যায়ে সকল বোর্ডে প্রশ্ন আসতেছে, সো এই বছরের প্রশ্নটা আসবে। ঠিক কেন একটু পরেই দেখতে পারবে। তাহলে এখন দেখো যে যে বোর্ডে প্রশ্ন এসেছে 2023 সালে, আবার এই বোর্ড থেকে এই অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে তুমি এখান থেকে আবার বুঝতে পারছো যে তোমার জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা 23 সালে ছিল, বাট 25 সালেও ফেলে দেওয়ার মতো না, আমরা পড়বো এই অধ্যায়টা। এখন প্রশ্ন হচ্ছে কোন টপিকটা পড়বো ভাইয়া, এটা তো কথা। আপনি তো ওয়ান শট ক্লাসে অনেক কিছু বুঝাই দিতেন, বাট এখন আপনি যেভাবে বলতেছেন তাহলে আমি জানবো কি করে কোন টপিকটা পড়া প্রয়োজন। সেটার জন্য তোমাদের জন্য যেটা রেডি করেছি সেটা হচ্ছে দেখো এই জীবন পাঠ অধ্যায় থেকে তুমি যদি মাত্র 3টা টপিক টাচ করে যাও, আমি কথা দিচ্ছি তোমাকে, জাস্ট 3টা টপিক টাচ করবে, তুমি পরীক্ষার হলে গিয়ে এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে, সেটা আমি দেখবো, কথা দিচ্ছি। বলতে পারো তখন দেখে কি করবেন, আসলে তখন দেখবো এই জন্য কারণ এর বাইরে প্রশ্ন হবেই না। দেখো কি প্রশ্ন, যে এই জীবন পাঠ থেকে যদি 3টা টপিক তুমি পড়তে পারো ভালোভাবে, যে কি কি টপিক আছে, একটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস পয়েন্টটা যেই পয়েন্টটা আছে, কিভাবে জীবের শ্রেণীবিন্যাস করা হয়, শ্রেণীবিন্যাসের নীতি কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এই পয়েন্টটা যদি তুমি টাচ করতে পারো তোমার অটোমেটিক্যালি সবকিছু কমন আসবে। দেখো না বিগত বছরে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে, মিনিমাম লাস্ট 10 ইয়ার্সে 40 বার শুধুমাত্র এই একটা টপিক থেকেই প্রশ্ন আসছে। তাহলে তুমি একটা অধ্যায়ে এত কিছু বাদ দিয়ে একটা টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তো তোমার জন্য কমন আসতেছে। এর থেকে বড় অ্যানালাইসিস মনে হয় না আর কোনো কিছু হইতে পারে। দ্বিতীয় এই অধ্যায়ের দ্বিতীয় টপিক আসো, এরপরে যদি কোনো একটা টপিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে জীবের শ্রেণীবিন্যাসের পদ্ধতি, শ্রেণীবিন্যাসের বা শ্রেণীবিন্যাসকরণের পদ্ধতি, তোমাদের দেখবা যে একটা শ্রেণীবিন্যাস করতে গেলে তোমার ক্যারোলাস লিনিয়াস কি কি ভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন ধারাবাহিকভাবে, কিভাবে সাল লিখতে হবে, কিভাবে ইটালিক অক্ষরে লিখতে হবে, কিভাবে পয়েন্ট টু পয়েন্ট, এমন 7টা থেকে 8টা টপিক, 7টা থেকে 8টা তোমার হচ্ছে লিস্ট আকারে পয়েন্ট দিয়ে আছে, পয়েন্ট গুলো জাস্ট তুমি লিখতে পারলেই নাম্বার পাবে। এটার জন্য ঘর জন্য যেমন ইম্পর্টেন্ট, অর্থাৎ উচ্চতা দক্ষতার জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক অনুধাবনের জন্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ। এবার আসো থার্ড, দ্বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব বর্ণনা করতে পারবে, অর্থাৎ দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ তোমরা জানো
যে সাপোজ আমি তোমাদেরকে একটু যদি বুঝাইতে হয় এখানে, জাস্ট অ্যাজ ইউজুয়াল যদি বুঝাইতে হয়, হোমোস্যাপিয়েন্স, এই হোমোস্যাপিয়েন্স এর ক্ষেত্রে যে কোনটা তোমার হচ্ছে জেনাস, কোনটা হচ্ছে স্পেসিস, ঠিক আছে? হোমোস্যাপিয়েন্স লিখেছি, এটার জন্য কোনটা জেনাস কোনটা স্পেসিস এটা তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখাইতে হবে। ত্রিপদ নামকরণ তোমাদের নাই, সো দ্বিপদ নামকরণ পর্যন্ত পড়তে পারলেই হইলো। অর্থাৎ একটা শ্রেণীবিন্যাসের যে 7টা নীতি আছে তার মধ্যে লাস্ট যে 2টা পয়েন্ট, একটা হচ্ছে জেনাস আর একটা হচ্ছে স্পেসিস, অর্থাৎ গণ ও প্রজাতি, এই 2টা দ্বারা আমরা কি করতেছি, এটাকে আমরা আইডেন্টিফাই করতেছি। এটাই মূলত দ্বিপদ নামকরণ কে করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস করেছিলেন। এই পয়েন্টটা পড়তে পারলেও তুমি কিন্তু ডাইরেক্টলি কমন পাচ্ছ। এবার আসো, যদি আরেকটু কথা বলতে হয় আমাদের এখানে, তাহলে যে আর কি টপিক আছে যদি একটু বলি। থার্ড পয়েন্ট হচ্ছে দ্বিপদ নামকরণের ধারণা গুরুত্ব বর্ণনা করতে পারবে। এইটা হচ্ছে আমরা দ্বিপদ নামকরণ পড়লাম, এরপরে কথা হচ্ছে কেন দ্বিপদ নামকরণের গুরুত্বটা আছে। প্রথম কথা, দ্বিপদ নামকরণ আছে বলেই আমরা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা নামে চিনতে পারি, ডাকতে পারি, শেষ, ঠিক আছে? দ্বিপদ নামকরণ না থাকলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে আমরা আলাদা করতে পারতাম না। দ্বিপদ নামকরণ না থাকলে আমরা পৃথিবীর কোনো প্রাণীকেই আলাদা নামে ডাকতে পারতাম না। এই পয়েন্টগুলো ঘুরিয়ে ফিরে দেখতে পারলে কিন্তু তুমি ডাইরেক্টলি একদম হুবহুব যা মার্ক, 2 মার্ক বা 4 মার্ক যা আসুক না কেন তুমি পাচ্ছ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই একটা অধ্যায় শেষ করার জন্য আমি কত মিনিট নিতে পারি? আমি তো তোমাদেরকে হাতে ধরাই দিলাম যে এই 3টা টপিক যদি পড়তে পারো তোমার এর বাইরে কোনো কিছু আসবে না। তুমি পারলে জাস্ট এর থেকে বাইরে গিয়ে যে তোমার বইতে 8টা থেকে 10টা বৈজ্ঞানিক নাম দিয়ে আছে, ধান, অরাইজাস সেটিভা, তোমার দোয়েল পাখি কপসিকাস স্যালারিস, তোমার হচ্ছে মানুষ হোমোস্যাপিয়ান্স, রুই মাছ, তোমার হচ্ছে ল্যাবিও রোহিটা, এমন কয়েকটা নাম পড়তে পারলেই তোমার দেখো আর কোনো কিছু বাকি থাকে না। তুমি ঘুরে ফিরে দেখো, এইটাই হচ্ছে কথা। লাস্ট পয়েন্টটা তোমার যদি একটু আরেকটু বিস্তারিত জানতে হয়, জীবের শ্রেণীবিন্যাসের ধারণা যেটা ছিল, আমি যদি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, যে যেহেতু বলেছি একসাথে ওয়ান শটও তোমাদেরকে তৈরি করে দিব, তোমাদের মনের ভয়ও দূর করব, আর কম সময়ে এসব ওয়ান শটের থেকে বের হয়ে এসে কিভাবে তোমাদের সামনের দিনের পথগুলো একটু প্রসার করতে পারি বা তোমাদের পথগুলো যাতে সুগম হয় সেটা করতে পারি, সেটাও দেখাবো। শুধু ওয়ান শট না, তোমাদের কলেজ অ্যাডমিশন বা এইচএসসির জন্য যেন উপকার হয় সেটার জন্য আমি টোটাল ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম কথা, এই জীবের শ্রেণীবিন্যাসের ধারণা নিয়ে কথা বলতে গেলে 2টা বিজ্ঞানী নিয়ে কথা বলতে হয়। একজনের নাম ছিল কি বলতো? আর এই সুইট টেকার ছিলেন, আর একজন ছিলেন হচ্ছে মার্গুলিস, ঠিক আছে? মার্গুলিস। এখন তাদের এই জায়গা থেকে কথা বলতে গিয়ে যেই পয়েন্টটা বারবার আসে সেটা হচ্ছে, দেখো ডাইরেক্টলি বলি, একটু যদি ক্লিয়ারলি তোমাদেরকে বলতে হয়, যে সমস্ত পৃথিবীর প্রাণী জগৎকে তেনারা কি করলেন? 5টা রাজ্যে ভাগ করছেন। কয়টা রাজ্য? বাচ্চাদের পড়ালেখা, যদিও তোমরা বাচ্চাই, 5টা রাজ্যে তারা কি করছে? ভাগ করছে। 5টা রাজ্য, ঠিক আছে? এই রাজ্যকে আমরা কি বলি? কিংডম বলে থাকি। এখন 5টা রাজ্য কি কি ভাইয়া? একটা হচ্ছে মনেরা, তারপরে কি? প্রোটিস্টা, মনেরা, প্রোটিস্টা, তারপর হচ্ছে ফানজাই বা ফাঙ্গি, যাই বলো না কেন, তারপর হচ্ছে প্লান্টি, লাস্ট হচ্ছে অ্যানিমেলিয়া। লাস্ট কি বলতেছি আমরা? অ্যানিমেলিয়া বা ম্যামেলিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এইটা ভাগ করার পরে কি হইলো? এটা 5টা রাজ্যে ভাগ করা হইলো। কয়টা রাজ্য? 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। বাট এরপরে বিজ্ঞানী এসে বলতেছে যে 5টা রাজ্যে যে ভাগ করলেন এটা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে মনে রাখা পৃথিবীর মানুষের ক্ষেত্রে। তা আমি আরো সহজ করতে চাই। কি সহজ করতে চাই? এই 5টা রাজ্যকে আরো ছোট করতে চাই। ছোট কিভাবে করছেন? ছোট করছেন হচ্ছে নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? একটা নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে জাস্ট তিনি সম্পূর্ণ জিনিসকে ভাগ করে ফেলছেন, ঠিক আছে? আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই তোমাদেরকে, সেটার জন্য এটা যদি একটু ক্লিয়ারিফাই করতে হয় তাহলে তোমাকে নিউক্লিয়াস সম্পর্কে জানা প্রয়োজন। ছোট্ট করে যদি আমরা একটু জাস্ট 30 সেকেন্ডের মধ্যে একটা নিউক্লিয়াস আঁকানোর ট্রাই করি এবং সেটা যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে মনে হয় খুব ভালো হয় আমাদের ক্ষেত্রে। এটা যদি একটা নিউক্লিয়াস হিসেবে আমরা কল্পনা করে থাকি, তাহলে দেখো তো, এখানে একটা ছোট্ট গোলাকার এমন বস্তু থাকে, এরপরে ভিতরে হচ্ছে এমন ফুটফুট অনেকগুলো জিনিস থাকে, যেটা তোমরা ফুটফুট হিসেবে চিনো, অথচ এটার যদি ব্যাখ্যা বলতে চাই বা বলতে বলি কেউই পারো না। এটাই হচ্ছে বাস্তবতা। এর সাথে লাস্ট পয়েন্টে আমরা জানি যে কি থাকে এখানে, যে তোমাদের এমন সুতার মতো একটা অংশ থাকে। এই হয়ে গেল আমাদের নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে 4টা অংশ সবথেকে গুরুত্বপূর্ণ। সেটার ক্ষেত্রে প্রথমটা নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আমি একটু সংক্ষেপে লেখার ট্রাই করি তোমাদেরকে। নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে যদি বলতে হয় এটাকে আমরা বলবো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এরপরে যদি বলতে হয় এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার।
ক্রোমাটিন ফাইবার বলতে পারি, বা ক্রোমোজোমও অনেক সময় ক্রোমোজোমও বলা হয়, কিন্তু কখন ক্রোমোজোম বলা হয় এটা একটু তোমাদেরকে আইডেন্টিফিক্যালি জানা প্রয়োজন, সেটা পরের আলোচনায় যাই। আর লাস্ট পয়েন্টে যে ফোর্থ পয়েন্ট যেটাকে বলতেছিলাম, এটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই চারটা অংশের মধ্যে আরো দুইটা জিনিস আছে যেটা সব থেকে ভয়াবহ লেভেলের গুরুত্বপূর্ণ, বাট তোমরা জানো কিনা আমার মনে হয় না অনেকেই জানো না। তোমরা আজীবন পড়ে গেছো যে আমরা নিউক্লিয়াসকে বলি সুগঠিত আর একটা সুগঠিত নয়। কেন সুগঠিত বলি আর কেন সুগঠিত নয় বলি, এই পয়েন্টে আমাদেরকে ধারণা, এই পয়েন্টে ধারণাই আমাদের মধ্যে নাই, যার কারণে গিয়ে তোমরা কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে একেবারে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত যাওয়ার পরেও তোমরা একটা বলতে পারো না যে নিউক্লিয়াস কেন সুগঠিত কেন সুগঠিত নয়। এই অ্যান্সার এখনো পর্যন্ত আমি যত জায়গায় ভার্সিটি অ্যাডমিশনে পড়াইতে যাই তখনও পর্যন্ত স্টুডেন্টরা বলতে পারে না। তো সেই জায়গা থেকে একটু ছোট্ট করে বলতে চাই, সেটার অ্যান্সারটা হচ্ছে জাস্ট লাইক দ্যাট, এইভাবেই আসে যে যাদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, যাদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন এবং দেখো যাদের মধ্যে নিউক্লিওলাস, এই দুইটা পয়েন্ট থাকবে তাদেরকে আমরা বলবো নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস। ঠিক আছে, কেন? কারণ এই নিউক্লিওলাস যেমন নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, ঠিক একইভাবে নিউক্লিয়ার মেমব্রেন একটা কোষের সকল কিছুকে আলাদা করে রাখে। আর একটু বিস্তারিত যদি বলতে হয়, দেখো আমি যদি ধরে নিলাম এটা একটা কোষ, যদি এটা একটা কোষ হিসেবে কল্পনা করে থাকি, এই কোষের ভিতরে যেমন নিউক্লিওলাস আছে, এই কোষের ভিতরে ঠিক এই পাশে রাইবোজোম আছে, এই পাশে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, এই পাশে তোমার হচ্ছে সাইটোস্কেলেটন আছে, এই পাশে তোমার হচ্ছে গলগি বডি আছে, অসংখ্য বস্তু আছে, তাই না? অসংখ্য বস্তু না, এটাকে বলবো অর্গানেলস বা অসংখ্য অঙ্গাণু। খাঁটি বাংলা কথায় অর্গানেলস কে বলা হয় অঙ্গাণু, এমন অসংখ্য অঙ্গাণু আছে। এই অসংখ্য অঙ্গাণুকে তুমি যদি আলাদা করে আইডেন্টিফাই করতে চাও বা ডিস্ট্রিবিউট করতে চাও বা ভাগ করতে চাও, তোমার জন্য সবার আগে প্রয়োজন এইটার মাথা বের করা। এটার মাথাটাকে, এটার মাথাটা হচ্ছে নিউক্লিয়াস, কারণ আমরা নিউক্লিয়াসকে বলে থাকি কোষের কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক। এখন তুমি আমাকে আলাদা করতে চাও বা তোমাকে আলাদা করতে চাও, তোমার মাথা কিন্তু আলাদা করতে হবে আগে। তাহলে তোমার মাথাকে আলাদা করতে কি অবশ্যই কিছু জিনিস থাকা প্রয়োজন যেটা অন্যান্য অঙ্গাণুকে আলাদা করতে পারে। কি দেখো তো, এটাকে যদি রাইবোজোম এখানে থাকে, এই দুটাকে আলাদা করছে কে? এই যে তোমার এই স্তরটা বা এই মেমব্রেনটা বা এই পর্দাটা। সো নিউক্লিয়ার মেমব্রেন তোমাকে যে কোনো কিছু থেকে তোমার একটা কোষকে আলাদা করতে সাহায্য করবে। সো এই দুইটা ব্যতীত কখনোই তুমি কোনো একটা কোষকে আলাদা করতে পারবে না। এই হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে বুঝতেই পারতেছো, এই সহজ জিনিসটাই কিন্তু তোমাদের মাথায় থাকে না এবং কোনোভাবেই এটা তোমাদের মধ্যে আসে না। আমি কেন জানি না যে এই পয়েন্টগুলো তোমরা বুঝে উঠতে চাও না এবং বুঝতে চাও না, এটাও আমার তোমাদের মধ্যে জানা প্রয়োজন খুবই, এটা হচ্ছে সত্য কথা। আচ্ছা, এখন আসো তোমাদেরকে আরেকটু বলি, এর পরের প্রশ্নে চলে যায়। তাহলে আমাদের এই জায়গা থেকে, যেই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, সেটা একটু লাস্ট পয়েন্টে আমরা একটু ক্লিয়ার করতে চাই। তাহলে বিজ্ঞানীরা এরপরে কি করছে, যে এই কোষের উপরে ডিপেন্ড করে সমস্ত প্রাণী জগৎকে আলাদা করে ফেলছে। কিভাবে? দেখো, তারা কি করলো, যে একদিকে রাখছে আদি কোষ, একদিকে রাখছে আদি কোষ, আর একদিকে রাখছে হচ্ছে প্রকৃত কোষ, আরেকদিকে রাখছে কি বলতো, প্রকৃত কোষ। এই আদি কোষ প্রকৃত কোষ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, মাস্ট আসবে, এই পয়েন্টটা মাথায় রেখো। আদি কোষকে আমরা ইংরেজিতে না, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, আমরা ল্যাটিন ওয়ার্ডে বলবো প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক। ঠিক আছে, আর প্রকৃত কোষকে আমরা ইংরেজিতে বলবো ইউক্যারিওটিক। কি বলবো? ইউক্যারিওটিক। তাহলে একটা ছিল প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। এখন এই ওয়ার্ডকে ভাঙা শিখতে হবে, এটাকে আমরা বলি নিউমোনিক ওয়ার্ড। তোমরা এখন অনেকে জানো না, ওয়ার্ডকে, বায়োলজির ওয়ার্ডকে ভাঙা বলা হয় নিউমোনিক ওয়ার্ড। এই ওয়ার্ড যত বেশি ভাঙতে পারবে তত বেশি বায়োলজি শিখতে পারবে, এটা হচ্ছে কথা। এখন এই প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, আর ক্যারিওটিক মানে হচ্ছে কোষ। ক্যারিওটিক মানে কি বলতো? কোষ। তাহলে আদি কোষ। আর ইউ মানে কি? ইউ মানে হচ্ছে প্রকৃত, ক্যারিওটিক মানে কোষ, তার মানে প্রকৃত কোষ। ঠিক আছে, তাহলে এখন তোমাদের কাছে আমার কথা হচ্ছে, এই আদি কোষ আর প্রকৃত কোষকে কিসের উপর ডিপেন্ড করে ভাগ করছি? আমরা নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে ভাগ করছি। নিউক্লিয়াসের উপরে ডিপেন্ড করে ভাগ করছি, ভালো কথা, আজীবন লিখে গেলাম আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত নয়, আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত। কেন সুগঠিত নয়, কেন সুগঠিত, এই পয়েন্টটা আমরা জানি না, সেটা কিন্তু আমরা একটু আগে ক্লিয়ারিফাই করছি। ক্লিয়ারিফাই করে কি পেয়েছি আমরা, যে সুগঠিত নয় হচ্ছে এই জন্য কারণ এদের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস নাই। এদের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস সব বাকি সকল কিছু আছে। এই পয়েন্টটা তুমি লিখতে পারলেই সকল কিছু তোমার নাম্বার দিতে বাধ্য। আর একটা জিনিস ক্লিয়ার করবা, পরীক্ষার খাতায় এমন কিছু
ল্যাটিন ওয়ার্ড বা ইংরেজি ওয়ার্ড লিখে আসা ট্রাই করবা। যত বেশি ল্যাটিন ওয়ার্ড বা ইংরেজি ওয়ার্ড লেখা ট্রাই করবে তত বেশি নাম্বার পাবে। প্রশ্ন করতে পারো যে কেন? ধরো এটা একটা খাতা, এটা যদি একটা খাতা হয়ে থাকে, এই খাতার ভিতরে দেখো তো আমি অসংখ্য বাংলা ওয়ার্ড লিখছি, বাট সব থেকে বেশি চোখ যাচ্ছে তোমার কোথায়? অসংখ্য বাংলা ওয়ার্ডের মাঝখানে। যখন আমরা দেখতে পাচ্ছি এই যে আমার একটা কি কি আছে বলতো, একটা ইংলিশ ওয়ার্ড বা ল্যাটিন ওয়ার্ড আছে, ইংলিশ ওয়ার্ড বা ল্যাটিন ওয়ার্ড আছে। ঠিক টিচারের ক্ষেত্রেও সেম, তুমি অসংখ্য বাংলা লিখেছো, ওর মধ্যে টিচার গ্রাপ করবে বা নজর দিবে তোমার ওই ল্যাটিন ওয়ার্ডের উপরে বা ইংলিশ ওয়ার্ডের উপরে, তখন বুঝবে এই ছেলেটা বা এই মেয়েটা তো জানে, তার মধ্যে জ্ঞান আছে বা ইনফরমেশন অনেক কিছু জানে। সো তুমি নাম্বার অবশ্যই অন্য যে কোনো কারো থেকে বেশি পাবে। এটাও কিন্তু যাতে মাথায় থাকে, পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লিখে আসতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের কিন্তু জানা উচিত, ঠিক আছে? অনেকে কমেন্ট করতেছো। আচ্ছা, যারা 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 এখানে সুন্দরভাবে ক্লাস করবে তাদেরকে বলতেছি, যদি ক্লাস করো 90+ মার্ক পাবে। ক্লাস করবে না ভালোভাবে, কোনো কিছুই পাবে না, ডাব্বা খাবে। যেমন আজীবন ডাব্বা খাচ্ছে, এমন ডাব্বাই খাইতে থাকবে। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো, আশা করি খুব সুন্দরভাবে একটা ভালো মার্ক পাবে, এতটুকু তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি, ঠিক আছে? এখন ডিপেন্ড করতেছে বাকি কিছু তোমাদের উপরে, ঠিক আছে? ডান। এরপরে আসো, আর আমার যারা স্টুডেন্টরা ক্লাস করতেছো তারা তাদের নিজের পেজে ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আব্দুর রহিম, আমার পুরনো স্টুডেন্ট, কমেন্ট করছে যে বায়োলজি পড়বা না, অর্পণ ভাইয়ের ক্লাস করবা না, আবার A+ পাওয়ার স্বপ্ন দেখো তুমি। রাগ করলা? না, রাগ করি নাই। রাগ করি নাই, কারণ আমি জানি যে আমার স্টুডেন্ট গুলো আমার ক্লাস করবেই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমি তোমাদেরকে এই পয়েন্ট থেকে লাস্ট একটা কথা বলে দিই। এই নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে 5টা রাজ্যকে ভাগ করার কথা বলছিলাম, কিভাবে ভাগ করলেন? কিছুই না, জাস্ট এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস দিয়ে সম্পূর্ণ জগৎকে তারা কি করছে? ডিভাইডেড করে ফেলছে। এক কথায় খাঁটি বাংলায় কিভাবে? যাদের ক্ষেত্রে এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আছে তারা হচ্ছে প্রকৃত কোষ, এবং তারা হচ্ছে 2 নম্বর পর্ব থেকে 5 নম্বর পর্ব, অর্থাৎ তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলতে গেলে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আর যেটা আদি কোষ, এই আদি কোষ বলতেছে আমরা মনে রাখে, কারণ এদের ক্ষেত্রে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন নাই, ঠিক আছে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন নাই, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নাই। এই যে বারবার দেখছো না আদি কোষে নিউক্লিয়াস নাই, এমন বহুত কাহিনী চলে গেছে তোমাদের মধ্যে। আদি কোষে বাবা নিউক্লিয়াস থাকে, এই ধরনের চিন্তা তোমরা বাদ রাখো যে আদি কোষে নিউক্লিয়াস নাই। আদি কোষে নিউক্লিয়াস থাকে, বাট তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত নাই। কেন সুগঠিত নাই সেটা তোমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়েছি, যে তাদের ক্ষেত্রে এই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের পার্টটা নাই তাই, ঠিক আছে? এখন এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে আদি কোষের, আমি তোমাদেরকে 5টা উদাহরণ বলে দিই 5টা পর্বের ক্ষেত্রে। যেমন আদি কোষের উদাহরণ হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। প্রোটিস্টার ক্ষেত্রে গিয়ে এককোষী শৈবাল, এটা আবার গুলাই ফেললো না। নীলাভ সবুজ শৈবাল হচ্ছে আদিকোষী, বাট শুধু যদি বলে এককোষী শৈবাল, এটা কিন্তু প্রোটিস্টার অন্তর্গত। এইটা তোমাদের বারবার একটু গুলিয়ে যায়, আমি তোমাদেরকে বলে রাখি। নীলাভ সবুজ শৈবাল এটা ডাইরেক্টলি কোনো শৈবাল না। নীলাভ সবুজ শৈবালকে আমরা বলে থাকি সাধারণত যে সাইনো ব্যাকটেরিয়া, এটাকে মূলত নীলাভ সবুজ শৈবাল, এটাকে BGA বলা হয়ে থাকে। এটাকে আমরা বলি ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি মূলত হচ্ছে, এটাকে আমরা বলে থাকি সাইনো ব্যাকটেরিয়া। এগুলো মূলত কি বলতো? সাইনো ব্যাকটেরিয়া, ঠিক আছে? কিন্তু যদি কখনো আসে এককোষী শৈবাল, যদি কখনো আসে এককোষী শৈবাল, তাহলে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন তোমাদেরকে এককোষী শৈবাল হিসেবে উদাহরণ দিতে পারি, ডায়াটমের কথা উদাহরণ দিতে পারি, তোমাদের বইতে আছে ওইগুলা, ঠিক আছে? এইগুলো কিন্তু আবার হচ্ছে তোমার প্রোটিস্টার অন্তর্ভুক্ত। এগুলো আবার কিসের অন্তর্ভুক্ত? প্রোটিস্টার অন্তর্ভুক্ত। এইগুলো কিন্তু আবার গুলিয়ে ফেলো না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যদি আরেকটু কথা বলতে হয়, অ্যামিবা নিয়ে বারংবার প্রশ্ন আসে। অ্যামিবা কিন্তু অবশ্যই মনে রাখো যে এটাও কিন্তু প্রোটিস্টার অন্তর্ভুক্ত, কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে তোমার সাধারণত মনেরা। হ্যাঁ, সাধারণত কিন্তু মনেরার অন্তর্ভুক্ত। এই পয়েন্টগুলো কিন্তু একটু মনে রাখা উচিত। থার্ড পয়েন্টে আসো, ফানজি বা ফানজাই যেটাই বলো না কেন, এটা হচ্ছে সাধারণত ছত্রাক, কাইটিন নির্মিত। এটা কিন্তু 3 নম্বর পর্বে অন্তর্ভুক্ত। যত ধরনের বড় বড় উদ্ভিদ আছে, সবুজ উদ্ভিদ আছে, এগুলো হচ্ছে প্লান্টির অন্তর্ভুক্ত। আর আমরা মানুষ সহ যারা করডাটা পর্বের প্রাণী, মানুষ, তারপর গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছো না কেন, যেটা তোমাদের তোমরা যেটা অর্থাৎ গাধা, সেই গাধাটাও কিন্তু অবশ্যই কি, অবশ্যই এই অ্যানিমেলিয়া বা ম্যামেলিয়া পর্বের অন্তর্ভুক্ত হবে। এই পয়েন্টটা দিয়েই কিন্তু তোমাদের প্রথম অধ্যায় শেষ করে ফেলতে পারি। আর কোনো কিছু আসলে পড়ার নাই, আর কোনো কিছু পড়ার নাই, এটাই হচ্ছে বাস্তবতা। বাট তোমরা বারবার ওয়ান শট করতে করতে পৃথিবীর সবকিছু উলটপালট করে ফেলতেছো। আমি জানি না যে কেন করো তোমরা। আহ
আসো, এরপরে আসো, এরপরে চলে যাচ্ছি আমরা, এরপরে আমরা তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে চলে যাই, নেক্সট অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু। এটা তোমাদের জন্য ভয় ইম্পর্টেন্ট, তোমাদেরকে ইনশিওর করতেছি এই অধ্যায় থেকে এই বছরের প্রশ্ন আসবে। কেন আসবে দেখো, বিগত বছরগুলোতে লক্ষ্য করলে এমন কোনো বোর্ড নাই যেখান থেকে একটা করে প্রশ্ন থাকে না, ইভেন একটা না দুইটা করেও প্রশ্ন থাকে। ঠিক আছে, জীবকোষ এবং টিস্যু এই অধ্যায় থেকে দেখো প্রত্যেকটা বছর প্রশ্ন আসতেছে। সো তোমাদের জন্য এই ভয় দূর করো যে এখান থেকে কি প্রশ্ন আসবে, রাগ করলা না? রাগ করি নাই, কিন্তু সত্য কথা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। কোন টপিক থেকে প্রশ্ন আসবে যদি একটু দেখাই দিতে চাই, দেখো, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবে। এই একটা টপিক থেকে তোমাদের 53 বার, 53 বার তোমাদের প্রশ্ন এসেছে এই বোর্ড পরীক্ষায় বিগত 10 বছরে। তারপর উদ্ভিদ টিস্যুর ব্যাখ্যা করতে পারবে। উদ্ভিদ টিস্যু নিয়ে যদি পড়ালেখা করো এই অধ্যায় থেকে, তাহলে 28 বার প্রশ্ন এসছে এখান থেকে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে প্রাণী টিস্যু, এটা নিয়ে পড়তে পারলে 22 বার তোমাদের প্রশ্ন আসছে। অর্থাৎ এই অধ্যায়ে তুমি তিনটা জিনিস পড়বে, এক কথায় যে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ, প্রধান যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো তোমাকে একটু পড়তে হবে, সেই অঙ্গাণু কি কাজ করতেছে এটা একটু দেখতে হবে। এবং সেকেন্ডলি তোমাকে দেখতে হবে উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদ টিস্যুতে কি কি আছে। উদ্ভিদ টিস্যু বলতে আমি তোমাদেরকে আরো একটু সহজ করে দিই, তুমি যদি জাইলেম আর ফ্লোয়েম নিয়ে পড়তে পারো তুমি কমন পাবে, শেষ। আর প্রাণী টিস্যুর ক্ষেত্রে তোমাদেরকে আমি যদি একটু বলতে হয়, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি, এই পয়েন্ট একটু ভালো করে দেখো। পাশাপাশি একটু এই পয়েন্টের বাইরে গিয়ে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে প্লাটিলেট, এই তিনটার যদি ব্যাখ্যা একটু দেখতে পারো তুমি কিন্তু কমন পাবে, এতটুকু শিওর থাকতে পারো। ওকে, আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে আগে সম্পূর্ণ অধ্যায়টা দেখিয়ে ফেলি যে দেখো, কোষ বিভাজনে চলে যাচ্ছি। কোষ বিভাজন হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ, এটা থেকেও তুমি প্রশ্ন কমন পাবে, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, শিওর শর্ট থাকো। যেখান থেকে দেখো বিগত বছরে কোনো একটা বোর্ডে, যেমন সিলেট বোর্ডে 3টা প্রশ্ন দিয়ে দিচ্ছে এখান থেকে, সো এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, সো বিগত বছরগুলোতে তোমাকে লক্ষ্য করলে এখান থেকে প্রশ্ন আসে, তার মানে আমি তোমাদেরকে জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন দুইটাই পড়তে বলবো মাস্ট। এই জায়গা থেকে যত বেশি পড়তে পারবে তত বেশি কমন পাবে, এটাই হচ্ছে বাস্তবতা। যত বেশি কমন পড়তে পারবে তত বেশি কমন পাবে এখান থেকে। থার্ড আসো, থার্ড আমি দেখতে চাই, আচ্ছা, এখান থেকে কোষ বিভাজনের কোন পয়েন্ট পড়বে যদি একটু বলে যেতে হয়, মাইটোসিসের পর্যায় সময় বর্ণনা করতে পারবে, মাইটোসিস পড়া বাধ্যতামূলক। ঠিক আছে, আবার জীবদেহে মাইটোসিস বিভাজনের গুরুত্ব, মিওসিস পড়তে হবে, মিওসিসের গুরুত্ব, এই পয়েন্টটা পড়তে পারলেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই অধ্যায় শেষ, আর কোনো কিছু লাগে না। আমি যদি একটু তোমাদেরকে ক্লিয়ারিফাই করি কিভাবে পড়বে, যেমন মাইটোসিসের ক্ষেত্রে তোমরা জানো, আমি তোমাদেরকে জাস্ট 5 মিনিটে মাইটোসিস শেষ করব। কিভাবে শেষ করা যায়? অনেকেই বলতেছো মাইটোসিসের মতো হিউজ পড়ালেখা 5 মিনিটে আপনি কেমনে শেষ করবেন, দেখো কেমনে শেষ করি। মাইটোসিস বিভাজন মানে আমরা জানি এখানে নিউক্লিয়াসের বিভাজন হবে একবার, ক্রোমোজোমের বিভাজন হবে একবার। যেহেতু নিউক্লিয়াসের বিভাজন হবে একবার, ক্রোমোজোমের বিভাজন হবেও একবার, আর কোষ বিভাজনের শর্তই হচ্ছে মাতৃকোষ থেকে কি তৈরি করা বলতো? অপত্য কোষ তৈরি করা, মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি করা। অর্থাৎ তার মানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজনের মাধ্যমে মাতৃকোষের যা বৈশিষ্ট্য থাকবে অপত্য কোষের বৈশিষ্ট্য তাই থাকবে, হুবহু সমগুণ সম্পন্ন। হুবহু কি হবে? সমগুণ সম্পন্ন থাকবে বৈশিষ্ট্যগুলো। সো এই বৈশিষ্ট্যের কারণে আমি কি বলবো, এই মাইটোসিসকে বলবো ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। ইকুয়েশনাল বা কি বলতে পারি, সমীকরণিক বিভাজন বলতে পারি। সো মাইটোসিস আমার কি, যদি পরীক্ষায় আসে আমি লিখবো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের একবার বিভাজনের মাধ্যমে মাতৃকোষের অপত্য কোষের বৈশিষ্ট্য হুবহু মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়ে থাকে, তাকে আমরা বলতেছি কি, মাইটোসিস কোষ বিভাজন। ঠিক একইভাবে এই পয়েন্টটাই অনুধাবনমূলক পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে মাইটোসিসকে কেন ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলি। বলবো এই জন্য কারণ এখানে নিউক্লিয়াসও একবার বিভাজন হচ্ছে, ক্রোমোজোমের বিভাজন হচ্ছে একবার, যার ফলশ্রুতিতে বা যার ফলাফল হিসেবে আমরা পাচ্ছি কি, নতুন যে কোষটা পৃথিবীতে আসবে, নতুন কোষটা কোনটা? এই যে অপত্য কোষটা যেটা পৃথিবীতে আসবে সেটা হুবহু কার সমগুণ সম্পন্ন হবে? আমার মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়ে থাকবে। তাই এটাকে আমরা কি বলতেছি? তাই এটাকে আমরা বলতেছি যে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। শেষ। এখন এই মাইটোসিস বিভাজনকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটার নাম কি? প্রোফেজ। প্রথমটার নাম কি আমি বলতেছি? প্রোফেজ। তারপর অবশ্যই বলবো কি? প্রোমেটাফেজ। তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ আর টেলোফেজ। এটা 2 মিনিট যদি তুমি আমাকে দাও আমি তোমাকে ক্লিয়ারিফাই করতে পারি খুব সুন্দরভাবে। দেখো, প্রোফেজ মানে মনে রাখবো আমি জাস্ট এতটুকু যে প্রোফেজ মানে আমি এখানে অবশ্যই শুরু করব।
ওই কোন পয়েন্ট থেকে, যে পয়েন্ট তোমাকে এতক্ষণ ধরে পড়াচ্ছি, একটা কোষের মাথা কি, কোষের মাথা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে আইডেন্টিফাই করেছে আমি কি দিয়ে, বা আলাদা করতেছে অন্যান্য কোষ থেকে কি দিয়ে, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন। সো তোমাকে একটা কোষের বৈশিষ্ট্য লোপ করতে গেলে তোমাকে ওই দুইটা পয়েন্ট ধরেই কাজ করতে হবে। সো তোমাকে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনকে কি করতে হবে, বিলুপ্ত করতে হবে। ঠিক আছে, বিলুপ্ত করতে হবে। তো এই দুইটা বিলুপ্তি পাবে বা লোপ পাবে আস্তে আস্তে, এই ধাপেই যে লোপ পাবে তা না, বাট এখান থেকে লোপ পাওয়া শুরু হবে। এই কথাটা লিখতে পারলে তুমি ডাইরেক্টলি নাম্বার পাবে। আর একটা পয়েন্ট করতে হবে, সেটা হচ্ছে বৈশিষ্ট্য কোথায় লুকিয়ে থাকে, ক্রোমোজোমের ভিতরে লুকিয়ে থাকে। তো সো তোমাকে এখানে ক্রোমোজোমের পয়েন্ট লিখতে হবে। ক্রোমোজোমের পয়েন্ট কি, তোমাদেরকে একটু যদি ভেঙে দেখাতে হয়, দেখো ক্রোমোসোম বা ক্রোমোজোম যাই বলো না কেন, এটাতে একটা দারুণ ওয়ার্ড লুকিয়ে আছে, নিউমোনিক। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রং ধারণকারী। ক্রোমো মানে কি বলতো, রং ধারণকারী। আর সোম মানে হচ্ছে দেহ। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে আমি কি পাইলাম, রং লুকিয়ে আছে। তাহলে আমাকে এখন রংকে আমার কি হইতে হবে বলতো, এখানে জল বিয়োজন হবে। এখানে কি হবে বলতো, জল বিয়োজন হবে। এই ধাপে এসে জল, আমাদের শরীরের সবকিছু অংশ জুড়ে কি আছে, বেশি পরিমাণে পানি আছে। ঠিক আছে, তা জল বিয়োজন করতে হবে। কেন জল বিয়োজন করতে হবে, আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি। ধরে নিলাম এটা তোমার একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের ভিতরে তুমি কি নিছো, টেস্ট টিউব ভর্তি কি নিছো, যে পানি নিছো। এখন এর ভিতরে তুমি 2 ফুট কি করছো, 2 ফুট রং ঢালছো। রং ঢালছো তুমি 2 ফুট রং ঢাললে। এখন এতগুলো পানির ভিতরে কি 2 ফুট রং কখনো সুন্দরভাবে একটা রঙিন কোনো কিছু তৈরি করতে পারে? নিশ্চিতভাবে তৈরি করবে না, এটাই সত্য কথা। তাহলে তুমি এখন কি করবে, তোমাকে রং, তোমাকে ওই 2 ফুটই আছে, কারণ তোমার বডিতে যতটুকু রং ছিল ততটুকুই আছে, তুমি আলাদা করে গ্রহণ করতেছো না। তাহলে এখন তোমার কি করা প্রয়োজন, এখান থেকে অবশ্যই যদি তুমি পানি কমাইতে পারো, তাহলে এই রংটা তোমার এই পদার্থ, এই জিনিসটাকে কি করবে, রঙিন তৈরি করে ফেলবে। তাহলে এখন তোমাকে বডির ক্ষেত্রেও সেম কাহিনী, আস্তে আস্তে কোষ থেকে জল বিয়োজন হবে। যত বেশি জল বিয়োজন হবে বা জল লোপ পাবে বা হ্রাস পাবে, তত বেশি রং ধারণ করবে। সো পয়েন্টটা এখানে আমরা এইভাবে লিখবো, এখানে জল বিয়োজন হবে, যত বেশি জল বিয়োজন তত বেশি রং ধারণ। শেষ, আর কিছু লাগবে না। আমি যদি একটু চিত্র আঁকি তোমাদেরকে দেখাইতে হয়, কারণ এখানে আমরা ক্রোমাটিড দেখতে পাবো, তাহলে আমরা ক্রোমাটিডকে যেহেতু দেখতে পাচ্ছি, চিত্রের মধ্যেও আমরা চেষ্টা করব এখানে কি দেখাইতে, ক্রোমাটিডকে দেখাই দিতে। চলো আমরা দেখি ক্রোমাটিডকে একটু দেখাই দেয়, ট্রাই করি। যে এটা জাস্ট লাইক দ্যাট, কিছুই না। এখানে আমি অ্যাজ ইউজুয়াল আমি কি করব, ক্রোমাটিডকে দেখানোর ট্রাই করব। ক্রোমাটিড কোথায় থাকে, এই যে এটা, জাস্ট লাইক দ্যাট। এই যে শেষ, আর কিছু করা লাগবে না তোমার। মাঝখানে যে সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ারকে তুমি যদি মাইটোসিস বিভাজন করতে পারো একদম অনুদৈর্ঘ্য বরাবর, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে ক্রোমাটিড। শেষ, আর কিছু লাগে না আমার এখানে। ওকে, ডান। এরপরে আসো, আমি যদি প্রোমেটাফেজে চলে যাই, প্রোমেটাফেজে আমি দেখাইতে পারি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে আমি গিয়ে 3টা পয়েন্টকে আমি একটু বেশি গুরুত্ব দিব। কি গুরুত্ব দিব, আগে আমি একটু চিত্র আঁকানো ট্রাই করি তোমাদের ক্ষেত্রে। চিত্রটা একদম সহজ, সারাদিন বেঁধে বেঁধে তোমরা চিত্রটা প্র্যাকটিস করার ট্রাই করো। এসব কিছুই না, জাস্ট এমন দাগ দিবে, দাগ দেওয়ার পরে এর ভিতরে আর একটা এমন চার কোণে একটা দাগ দিয়ে ফেললে, ঠিক আছে, এর ভিতরে তুমি কি করতেছো, জাস্ট লাইক দ্যাট, এই যে একটা কি করলে, সর্বোচ্চকার একটা জিনিস আঁকায় ফেললে। ক্লিয়ার? এখন আসো, এটাকে তুমি মাঝখান বরাবর এমন করো, মাঝখান বরাবর এই জায়গাটাকে তুমি নাম দিবে ইকুয়েডার। ইকুয়েডার, ইংলিশ অর্থ ইংলিশ ওয়ার্ড লিখতে হবে। যত বেশি ইংলিশ ওয়ার্ড লিখবে তত বেশি নাম্বার পাবে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, যত বেশি ইংলিশ ওয়ার্ড বা ল্যাটিন ওয়ার্ড লিখবে তত বেশি নাম্বার পাবে 100%। এটা কিন্তু মাথায় রাখবে। ইকুয়েডারকে আমরা কি বলি, বিষুবীয় অঞ্চল বলে থাকি। কি অঞ্চল বলি, বিষুবীয় অঞ্চল বলে থাকি। ঠিক আছে, সো এখানে আমি অবশ্যই বলবো এই প্রোমেটাফেজে এসে আমি বিষুবীয় অঞ্চল দেখতে পাবো। আর তোমরা জানো এখানে দুইটা মেরু থাকে, একটা হচ্ছে এস আর একটা এন, অর্থাৎ সাউথ পোল এবং নর্থ পোল। তা দুই মেরুতে কি অবস্থান করবে, ক্রোমোজোম গুলো দুই মেরুতে গিয়ে অবস্থান করতেছে। ঠিক আছে, তা দুই মেরুতে অবস্থান করলেও এই ক্রোমোজোম গুলো আসতে চায় বিষুব অঞ্চলের দিকে। কোন দিকে আসতে চায়, বিষুব অঞ্চলের দিকে আসতে চায়। যখনই আসতে চাচ্ছে, তখন এখানে তাদের ক্রোমোজোমের কি দোল খাওয়া দেখে এক ধরনের আমরা নৃত্য দেখতে পারবো। এটাকে আমরা বলি ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমাল নৃত্য। সো এখানে ক্রোমোজোমাল নৃত্য আমরা দেখতে পারবো। ঠিক আছে, আর লাস্ট পয়েন্টে এখানে আমরা কি দেখতে পারবো, ট্রাকশন ফাইবার দেখতে পারবো। তাদের মধ্যে একটা বিকর্ষণ দেখতে পারবো, ঠিক, ট্রাকশন ফাইবার। এই পয়েন্ট গুলো লিখতে পারলে প্রোমেটাফেজে এর বাইরে আর কি আছে আমাকে তোমাকে একটু দেখাইতে হবে, আমি একটু দেখতে চাই। কি তোমরা ওয়ান শট ক্লাস করো সারাদিন বেঁধে বেঁধে, আমার এটা জানা খুবই প্রয়োজন ছিল। তাই তোমাদের জন্য আমাদের এই জাস্ট এতটুকু কথাই আনা, যে কি করতে চাও এর বাইরে আর আর কি আছে বইতে, তুমি একটু দেখাও তো আমাকে, আমি একটু দেখতে চাই তোমাদেরকে।
ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা আর কি কি করতে পারি এখন আর একটু দেখার ট্রাই করি এখান থেকে। আচ্ছা, এবার আসো, যারা যারা পেজে ক্লাস করতেছো তারা একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, লাস্ট এই অধ্যায় থেকে আমার তিনটা জাস্ট মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ নিয়ে যদি কথা বলতে হয়, মেটাফেজে মনে রাখবা ম দিয়ে ম ওয়ার্ড দিয়ে আমরা মেটাফেজ শেষ করতে পারি কিভাবে। ম ফর এক পাশে লিখবা মোটা, এক পাশে লিখবা হচ্ছে মাঝখানে লিখবা মেটাফেজ, আর ম দিয়ে লিখতে পারো মেটাকাইনেসিস। শেষ। এখন প্রশ্ন করতে পারো ভাই এগুলো তো কিছুই জানি না, তাই একটু চলো জানানোর ট্রাই করি। জানানোর ট্রাইটা হচ্ছে এই, মেটাফেজ ধাপে এসে ক্রোমোজোম গুলোকে, এতক্ষণ ক্রোমোজোম গুলো কি করতেছিল, জল বিয়োজন করতেছিল, জল ছেড়ে দিচ্ছিল। জল ছাড়তে ছাড়তে এই ধাপে এসে ক্রোমোজোম গুলো সব থেকে বেশি মোটা দেখা যায়। সব থেকে বেশি কি দেখা যায়, মোটা। পাশাপাশি লিখবে মোটা, খাটো এবং স্পষ্ট দেখতে পাই। শুধু মোটা না, মোটা, খাটো এবং কি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি একটা ক্রোমোজোমকে নিয়ে যদি গবেষণা করতে চাও তাহলে এই মেটাফেজ ধাপ পর্যন্ত তোমাকে ওয়েট করা লাগবে, কারণ এই ধাপে একটা ক্রোমোজোমকে সব থেকে বেশি স্পষ্ট দেখতে পারবে। সো তুমি, তোমার জন্য বিশ্লেষণ করা সহজ হবে। পাশাপাশি মেটাকাইনেসিস কেন, ম ফর মোটা, তার মানে ম ফর মোটা, ম ফর মেটাফেজ ধাপ। আর মেটাকাইনেসিস কেন, কারণ এই ধাপে ওই যে ক্রোমোজোম গুলো একটু আগে দেখছো, কই দেখছো বলতো, এই যে সাউথ পোল এবং নর্থ পোলে ছিল, এই ধাপে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলের দিকে, অর্থাৎ এই অঞ্চলের দিকে ধাবিত হবে বা বিন্যস্ত হবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস প্রক্রিয়া। মেটা মানে মাঝখান। ঠিক আছে। আরো একটু বলি, বায়োলজিতে যত জায়গায় সিস কথা পাবা, সিস মানে হচ্ছে একটা প্রক্রিয়া। অর্থাৎ এখানে একটা প্রক্রিয়া হচ্ছে। কি প্রক্রিয়া হয়েছে, যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ক্রোমোজোম গুলো সাউথ পোল নর্থ পোল থেকে মাঝখানে বা মেটা, একদম কোথায় বলতো, বিষুবীয় অঞ্চলের দিকে আসতে যাচ্ছিল, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে মেটাকাইনেসিস প্রক্রিয়া। শেষ। এ বাদেও এখানে অনেক কিছু আছে, কন্ডেনসেশন, তারপর সুপার কয়েলিং, এই পয়েন্টগুলো তোমাদের নাই। যদি কেউ লিখে আসতে চাও, আমি শেখাবো না, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবে। আর জাস্ট মনে রেখো, আমরা ক্রোমোজোমকে কিন্তু আবার এই ধাপ এক পর্যায়ে এসে আমরা এমনকি কয়েলিং আকারে দেখতে পারি। ঠিক আছে, অনেক বেশি পাক খাইতে দেখি। এই প্রক্রিয়াটা কোথায় দেখতে পারি, মেটাফেজ ধাপে দেখতে পারি। আর আরেকটা প্রক্রিয়া আছে অ্যানাফেজ প্রক্রিয়া, এটাকে আমরা বলি গতি পর্যায়। কেন গতি পর্যায় বলি, তোমরা পড়ো সারাদিন বেঁধে অ্যানাফেজ মানে হচ্ছে এই 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 কাহিনী, আমি জানি না কি ঘোড়ার ডিম পড়ো। অ্যানাফেজ মানে গতি পর্যায়। কেন গতি পর্যায় ভাই, এখানে কি ওয়ান শট লাগে আমার জানা নেই ভাই। এ কিছুই না, আমার এই ধাপে এসে ক্রোমোজোম গুলো দেখো তো কোথায় ছিল, সাউথ পোল, সাউথ পোল নর্থ পোল, মাঝখানে ছিল কি বিষুবীয় অঞ্চল। তুমি একটু আগে পড়ছো ক্রোমোজোম গুলো অবস্থান করতেছে এই বিষুবীয় অঞ্চলে। এই ধাপকে কেন গতি পর্যায়ে বলতেছে, কারণ এই ধাপে ক্রোমোজোম গুলো এই সাউথ পোল এবং নর্থ পোলের দিকে যাত্রা শুরু করে দেয়। আবার তারা দুই মেরুর দিকে গমন করে। যখন দুই মেরুর দিকে গমন করে তখন তাদের আকারটা হয়, দেখো এটা একটু মনোযোগ দিয়ে পড়া উচিত, সেটা হচ্ছে এইটা জাস্ট লাইক দ্যাট এমন থাকে। কেমন থাকে, এমন। কখনো থাকে এমন। অর্থাৎ এই ক্রোমোজোমের এই মাঝখানের জিনিসটার নাম কি, মাঝখানের এই জিনিসটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। অনেকেই জানো না, একটা ক্রোমোজোমের ক্ষেত্রে মাঝখানের পার্টটাকে, এটা যদি ক্রোমোজোম ধরে থাকি সে টু সে, তাহলে মাঝখানের এই অংশটার নাম কি, সেন্ট্রোমিয়ার। কেন সেন্ট্রোমিয়ার, গ্রিক সেন্ট্রো শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, মিয়ার মানে কি, পার্ট। তার মানে একটা ক্রোমোজোমের মাঝখানের পার্ট বা মাঝখানের অংশকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। ঠিক আছে। অর্থাৎ এই অঞ্চলটা কিন্তু অন্ধকার অঞ্চল, অরঞ্জিত অঞ্চল, মনে রাখতে হবে। তাহলে এখন এই অ্যানাফেজ ধাপে এসে সেন্ট্রোমিয়ার কাজ করবে মাথা হিসেবে। দেখো তো মাথা হিসেবে কাজ করতেছে না, সামনের দিকে অগ্রসর। আর তার বাহুগুলো, তার এই যে ক্রোমোজোমের অংশগুলোকে আমরা কি বলি, বাহু। ঠিক আছে। তার বাহুগুলো কাজ করতেছে লেজ হিসেবে। এটাও এমসিকিউতে আসতে পারে, যখন অ্যানাফেজ ধাপে এসে ক্রোমোজোমের কোনটি মাথা হিসেবে কাজ করে, সেন্ট্রোমিয়ার। লেজ হিসেবে করে কোনটি, তার বাহুগুলো। শেষ। আর একটা অঞ্চল, আর একটা কথা পরীক্ষা আসতে পারে, সেন্ট্রোমিয়ার গুলো কোন দিকে মুখ করে থাকে। দেখো তো সেন্ট্রোমিয়ার গুলো কোন দিকে মুখ করে আছে, মেরুর দিকে মুখ করে আছে। বাহুগুলো কোন দিকে মুখ করে আছে, পশ্চাৎ দিকে, অর্থাৎ পশ্চাৎ বলতে কোন দিকে, বিষুবীয় অঞ্চলের দিকে মুখ করে আছে। শেষ। এই জিনিসই তোমরা পড়ো, ঘন্টার পর ঘন্টা ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, আই ডোন্ট নো। ঠিক আছে। আচ্ছা, এবার আসো টেলোফেজ ধাপ। কিছুই না, টেলোফেজ ধাপে এসে ওই যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটছিল, ওইগুলো আবার নতুন করে এখানে পূর্ণ আবির্ভাব ঘটবে। শেষ, খাতাম। লাস্ট দুইটা পার্ট তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ক্রোমোজোম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষায় বারবার আসে, মাইটোসিস আর মিওসিসের গুরুত্ব।
হুম। আর একটা বংশ পরম্পরায় বা স্বপ্রজাতি টিকিয়ে রাখতে প্রশ্ন দুইটা খেয়াল করো, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে গুরুত্ব। আবার আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্বজাতি বা স্বপ্রজাতি বা স্বকীয়তা, স্বপ্রজাতি বা স্বকীয়তা টিকিয়ে রাখতে কোনটি গুরুত্বপূর্ণ, স্বকীয়তা টিকিয়ে রাখতে কোনটি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের ব্যাখ্যা 90% স্টুডেন্ট আমরা ভালোভাবে দিতে পারি না, কারণ আমার এই কনসেপ্টটি আমার মাথায় নেই, তো আমি কি অ্যান্সার করবো ভাই? তাহলে আমি ছোট্ট করে একটু দেখাই কেন সক্রিয়তা টিকিয়ে রাখতে কোনটা গুরুত্বপূর্ণ, সেটাও দেখাবো, কেন সেটাও দেখানোর ট্রাই করব। আচ্ছা, তো প্রথম কথা, এই মাইটোসিস মিওসিস এর মধ্যে মাইটোসিস মিওসিস কি আগে জানতে হবে। তোমরা জানো মাইটোসিস মানে হচ্ছে একটা সমীকরণিক বিভাজন, এখানে নিউক্লিয়াসের বিভাজন হয় একবার, ক্রোমোজোমের বিভাজন হয় একবার, যার কারণে এটাকে সমীকরণিক বিভাজন বলতেছি। বাট মিওসিসে গিয়ে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে দুইবার, ক্রোমোজোমের বিভাজন হয় একবার, যার কারণে নতুন যে কোষটি পৃথিবীতে আসবে, অর্থাৎ নতুন যে অপত্য কোষটা আসবে, সেটা মায়ের বৈশিষ্ট্যের অর্ধেক হয়ে যায়। আমরা এতটুকু জানি। এখন প্রশ্নটা হচ্ছে ব্যাখ্যাটা এর মধ্যেই লুকিয়ে আছে। তুমি যদি কনসেপ্ট জানো অ্যান্সার করতে পারবা ভাই। বায়োলজি শুধু মুখস্থ আমি কখনো এটা আমি প্রেফার করি না, একটু বুঝতে পারলেও তুমি অ্যান্সার করে আসতে পারো ভালোভাবে। এখন স্বকীয়তা টিকিয়ে রাখতে মিওসিস গুরুত্বপূর্ণ। এবার আসো খেলা, কেন? আমি জানি না, মুখস্থ করছি। এবার দেখো তাহলে অ্যান্সারটা কত সুন্দরভাবে দিতে পারি। সেটা হচ্ছে, দেখো মিওসিসের ক্ষেত্রে কি হয়, দেখো তো 2n থেকে আমরা জানি সিঙ্গেল এন হয়, আবার সিঙ্গেল এন থেকে এইভাবে একটা চিত্র আমরা আঁকাইতে পারি, তাই না? এইভাবে আঁকাইতে পারি। এটা আজীবন জাস্ট মুখস্থ করেই গেলাম, বাট আমরা ব্যাখ্যা আমরা কখনোই করলাম না। এখন দেখবে, দেখো মাইটোসিসে আমরা জানি মিওসিস বিভাজন হয় কোথায় বলতো? মিওসিস বিভাজন হয় জনন মাতৃকোষে, তাই না? মিওসিস বিভাজন হয় কোথায়? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে কাদের ক্ষেত্রে? ডিপ্লয়েডের ক্ষেত্রে। ডিপ্লয়েডের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখো, হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে, হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে কিন্তু জাইগোটেও মিওসিস বিভাজন হয়। এটা কিন্তু অনেকেই জানো না, এটা জেনে রাখো ভালো কথা, ভালো করে। আমাকে ব্যাখ্যা করতে হবে ডিপ্লয়েড নিয়ে, নাহলে তোমরা গুলিয়ে ফেলবে। তাহলে আমি ডিপ্লয়েড কোষে যাই। দেখো তো, আমি জানি যে তোমার হচ্ছে কি, যে যখন মিওসিস বিভাজন ঘটতেছে, তখন কি একটা জনন মাতৃকোষে বিভাজন ঘটতেছে, তার কারণে যখন আমার একটা জাইগোট তৈরি হচ্ছে, জাইগোটের মধ্যে শুক্রাণু ডিম্বাণু, অর্থাৎ দুইটা কোষের একটা কি বৈশিষ্ট্য আছে। আরেকটু আমি যদি ক্লিয়ারলি তোমাকে বলতে চাই, দেখো আমি যদি জানি অপত্য কোষ সিঙ্গেল এন, এই দুইটা সিঙ্গেল এনেই কি আছে বলতো, যে আমার জনন মাতৃকোষের অর্ধেক বৈশিষ্ট্য আছে। আবার বলি, জনন মাতৃকোষের অর্ধেক বৈশিষ্ট্য কিসের মাধ্যমে হয়? মিওসিসের মাধ্যমে হয়। এই দুইটা যখন একসাথে হবে তখন কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। তাহলে এর মধ্যে অর্ধেক বৈশিষ্ট্য আছে, এর মধ্যে অর্ধেক বৈশিষ্ট্য আছে, হয়েই তো কি একটা বৈশিষ্ট্য, আসল বৈশিষ্ট্য, এক বৈশিষ্ট্য পাইলাম, তাই না? যদি কোন কারণে এখানে মাইটোসিস বিভাজন হইতো, দেখো তো এখানেও তোমার 2n বা এখানে 2n যখন একসাথে হইলো, তখন দেখো তো কি হবে, এটার বৈশিষ্ট্য দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি, আমি আমার মায়ের বৈশিষ্ট্য থেকে অন্য অন্য ধরনের বৈশিষ্ট্য পাচ্ছি, তার মাধ্যমে আমি কখনো আমার সক্রিয়তা টিকে রাখতে পারবো না। মানে এক কথায় বলতে গেলে, এরপরে জাইগোট থেকে আবার আমার কি ভ্রূণ, ভ্রূণ থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা থেকে একটা পূর্ণাঙ্গ শিশু। আমি এত কিছু পাচ্ছি, একটা পূর্ণাঙ্গ শিশু পাচ্ছি, এত কিছু যে পাইলাম, এই পাওয়ার মধ্যে আমার কি হইল? আমি যে একটা সকল বৈশিষ্ট্য পাইলাম, আমি যদি এখানে বৈশিষ্ট্যই টিকিয়ে রাখতে না পারি, পূর্ণাঙ্গ শিশু হয়ে সে তো আর মানুষ থাকবে না, সে হয়ে যাবে একটা রোবট, সে হয়ে যাবে এলিয়েন। স্বাভাবিক না? কারণ আমার বৈশিষ্ট্য এক নাই। এটা হচ্ছে বাস্তবতা। তা যাই হোক, তাহলে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি যে যেহেতু আমার জাইগোটে গিয়ে আস্তে আস্তে মাইটোসিস বিভাজন শুরু হবে, তখন নতুন করে জননাঙ্গ তৈরি হবে, ঠিক আছে। বাট জনন কোষের বৈশিষ্ট্য ঠিক রাখার জন্য আমার ওই যে মিওসিস বিভাজনে জনন মাতৃকোষের অর্ধেক হয়ে গেছে বৈশিষ্ট্য, সেই অর্ধেক অর্ধেক মিলিত হয়ে তারপর একটা বৈশিষ্ট্য হয়ে জাইগোট তৈরি হচ্ছে। না হলে কখনোই আমার সক্রিয়তা ঠিক থাকতো না। আমার এই যে প্রত্যেকটা ধাপে, যে প্রত্যেকটা ধাপ লিখছি, তোমরা পরীক্ষার খাতায় এগুলো লিখে আসবে, এগুলো লেখো না। ভ্রূণ, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা থেকে পূর্ণাঙ্গ শিশু, এটার প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে আস্তে আস্তে অন্য ধরনের বৈশিষ্ট্য আবির্ভূত হতে থাকবে। যত বেশি আবির্ভূত হতে থাকবে, তত বেশি আমি যে কোনো বৈশিষ্ট্য থেকে দূরে সরে যাব। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ডান। তাহলে এটাও আই থিঙ্ক বুঝতে পেরেছো খুব ভালোভাবে।
উম এটাও বুঝতে পারার কথা খুব ভালোভাবে। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটু জায়গাতে চলে যাওয়ার ট্রাই করি। চলো আরেকটু আমরা প্রিফার করি। আমরা অলরেডি 50 মিনিটের উপরে ক্লাস করে ফেলছি। আমরা বাকি অধ্যায়গুলোতে আমরা একটু মনোযোগ দিয়ে দিই। বাকি অধ্যায়গুলো আমি তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিতে চাই। জীবনীশক্তি অধ্যায়, জীবনীশক্তি অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে দেখো যে বিগত বছরগুলোতে ঘুরে ফিরে দেখো একটা না একটা প্রশ্ন থাকতেছেই। যদিও 24 সালে চট্টগ্রাম বোর্ড আর বরিশাল বোর্ডে শুধু প্রশ্ন আসে নাই, বাকি সবগুলোতে কিন্তু প্রশ্ন এসেছে। যে তোমাদের জন্য এটাও গুরুত্বপূর্ণ। আমি বললাম যে 2 নম্বর অধ্যায় পড়ো, 3 নম্বর অধ্যায় পড়ো, দুইটাই পড়ো মাস্ট। জীবকোষ ও টিস্যু, থার্ড হচ্ছে তোমার এই যে কোষ বিভাজন, ফোর্থ হচ্ছে জীবনীশক্তি, এটাও গুরুত্বপূর্ণ। জীবনীশক্তির কোন পয়েন্ট গুরুত্বপূর্ণ যদি একটু বলতে হয়, তাহলে অবশ্যই এখান থেকে তোমার প্রয়োজন যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি, কিভাবে শর্করা প্রস্তুতি হচ্ছে, এবং এই শর্করা প্রস্তুতিতে সালোকসংশ্লেষণ লাগলো বা ফটোসিনথেসিস লাগলো, এটার জন্য জীব আমাদের সমস্ত প্রাণীকুল কিভাবে এই সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীল, এই পয়েন্ট দুইটা পড়ো, আর কিছু লাগবে না। তাহলে শর্করা তৈরি হইলো, আর কিভাবে আমাদের সমস্ত জীবকুল এটার উপর নির্ভরশীলতা, এই পয়েন্টটা খুব ভালো করে পড়ো, এই দুইটা পয়েন্ট। আর লাস্ট হচ্ছে সবাত এবং অবাত শোষণের ধারণা। ঠিক আছে, সবাত শোষণ কি, অবাত শোষণ কি, এখানে কি ধরনের রিয়াকশন হচ্ছে, কি করে 38 এটিপি তৈরি হয় না, এখানে কিভাবে 38 এটিপি তৈরি হয়, এই পয়েন্টগুলো দেখো। অর্থাৎ তোমরা জানো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, তারপর ক্রেবস চক্র আর ইলেকট্রন সাইকেল বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই চারটাতে কি করে আমার 38 এটিপি তৈরি হচ্ছে, এই পয়েন্ট একটু দেখে রাখো, তুমি কমন পাবে নিশ্চিত থাকো। এরপরে বাইরে আর কোনো মনে করি না যে এরপরে কোনো আর সাজেশন প্রয়োজন। চলে যাই খাদ্য পুষ্টি ও পরিপাক। এটা থেকেও প্রশ্ন আসতেছে বারংবার প্রতিটা অধ্যায়ে, মানে প্রতিটা বোর্ডে আর কি। বাট এই অধ্যায়টা একটু অন্যরকম প্রশ্ন, অন্যরকম হয়ে যায়। বাট তোমাদেরকে যদি দেখাইতে হয়, আমি দুইটা জিনিস বলে রাখবো। সেটা হচ্ছে এই অধ্যায়ের বিএমআই, এবং বিএমআর এর মান নির্ণয় করাটা খুব ভালোভাবে শেখার ট্রাই করবা। ঠিক আছে, বিএমআই এবং বিএমআর এর মান নির্ণয় করাটা খুব ভালোভাবে ট্রাই করবা। আরেকটা ট্রাই করবো হচ্ছে খাদ্য পিরামিড। হ্যাঁ, খাদ্য পিরামিডে কোথায় হচ্ছে আমি 6টা, অর্থাৎ স্নেহ উপাদান, মানে এক কথায় সুষম খাদ্য যেটাকে আমরা বলি, অর্থাৎ তোমার হচ্ছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তারপর খনিজ লবণ, ভিটামিন, পানি, কোনটা কোন উপাদানে কিভাবে থাকবে একটা খাদ্য পিরামিড তৈরি করব, সেই পয়েন্টটা হচ্ছে আমাদেরকে একটু দেখা, খুব ভালোভাবে দেখা প্রয়োজন। বিএমআই, বডি মাস ইন্ডেক্স, কিভাবে আমার তোমার হচ্ছে কেজি কে, বডির ওয়েট কে কেজিতে কিভাবে মিটার স্কয়ার দিয়ে আমি ভাগ করব, এই পয়েন্ট একটু ভালোভাবে শেখা প্রয়োজন তোমাদের, খুব ভালোভাবে শেখা ট্রাই করবো এখান থেকে। লাস্ট যকৃৎ এবং অগ্ন্যাশয়ের কাজ, কিভাবে খাদ্য পরিপাকের ক্ষেত্রে যকৃৎ কাজ করতেছে, অগ্ন্যাশয় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই পয়েন্টটা কোন কোন হরমোন এখানে কাজ করে, কোন কোন এনজাইম কাজ করে, এটা একটু দেখে ফেলা প্রয়োজন। আর কোনো কিছু দেখার দরকার নেই এর বাইরে। এরপর চলে আসো জীবের পরিবহন। একটা জীবের পরিবহনের ক্ষেত্রে আহ এখানে আমার কি কি দেখো, একটা জীবের পরিবহনে সব সময় যে আসতেছে সব বোর্ডে এমন কোনো কথা না, বাট দেখতে পারো এই অধ্যায়টাও একটু মোটামুটি আকারে দেখতে পারো। জীবের পরিবহনে আমাদের সব থেকে বেশি দুইটা জিনিস মনে রাখবে, যে একটা হচ্ছে যে কি করে একটা মাটির কৈশিক জালিকা থেকে মূলচাপ, প্রশোধন টান, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে কিভাবে একটা পানি এবং খনিজ লবণ পাতায় পৌঁছায়, এবং পাতা থেকে পাতার প্রতিটা কোষে পৌঁছাই দিচ্ছে, আবার মানে জাইলেম পৌঁছাচ্ছে, আর ফ্লোয়েম সেটা আবার কিভাবে প্রতিটা কোষে পৌঁছাচ্ছে, এটা একটু খুব ভালোভাবে দেখা প্রয়োজন। এখান থেকে তুমি কমন পাবে। আরেকটা জিনিস পড়তে পারো জীবের পরিবহনের ক্ষেত্রে, এর মধ্যে আরেকটা জিনিস লুকিয়ে আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই 3টা পয়েন্ট একটু দেখা প্রয়োজন। ঠিক আছে, কিভাবে লোহিত রক্তকণিকা কাজ করে, কিভাবে ডাব্লিউবিসি কাজ করে, কিভাবে আমার প্লাটিলেট কাজ করে, এই পয়েন্ট একটু দেখে রাখো। আই থিঙ্ক এর পরে বাইরে আর কোনো কিছু লাগে না। চলে যাচ্ছে গ্যাসীয় বিনিময়। একটা গ্যাসীয় বিনিময়, এটা এমনই ইম্পর্টেন্ট কোনো অধ্যায় না, কারণ প্রতিটা বছর এখান থেকে প্রশ্ন আসে না। এখানে এমসিকিউর জন্য তোমরা এই অধ্যায়টা একটু দেখতে পারো। এমসিকিউর জন্য তোমাদেরকে প্রিফারেবল রাখলাম। কোন টপিকটা একটু দেখতে চাও, আমি বলবো ফুসফুসের গঠনটা ভালো করে দেখো, কারণ এখান থেকে 9বার প্রশ্ন এসেছে। আর মানুষের শ্বাস প্রশ্বাসের যে গ্যাসীয় বিনিময় হয়, কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সার্কেলটা বিনিময় হচ্ছে, এই পয়েন্ট একটু দেখার ট্রাই করো। আই থিঙ্ক এখান থেকে একটা ভালো আউটপুট পাইতে পারো। শোষণ তন্ত্রের রোগের লক্ষণ, একটা শোষণ তন্ত্র থেকে কিভাবে আমি এখানে রোগের লক্ষণ, কি 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 ধরনের রোগ হচ্ছে, প্লিউরিসি কিভাবে হচ্ছে, নিউমোনিয়া কিভাবে হচ্ছে, তারপর তোমার হচ্ছে এখানে সাইনোসাইটিস কিভাবে হচ্ছে, এবং বিভিন্ন পয়েন্ট তোমাদেরকে দেওয়া আছে। যক্ষা কিভাবে হচ্ছে, কিভাবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কাজ করে, কিভাবে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া গুলো তোমাদেরকে ইফেক্টিভ ফেলতেছে, একটা ধূমপায়ু অধূমপায়ুর মধ্যে পার্থক্য এখানে দেখাইতে বলবে। এই পয়েন্টগুলো দেখতে পারলে আই থিঙ্ক তোমাদের জন্য বেটার কিছু হবে। ঠিক আছে, নেক্সট আসো।
নেক্সট যদি দেখাইতে হয় রেচন প্রক্রিয়া থেকেও প্রতিটা বছর বিগত বছর 24 সালে কিন্তু এখান থেকে প্রতিটা বছর প্রশ্ন হয় নাই। বাট তোমাদেরকে যদি বলতে হয়, রেচন প্রক্রিয়া নিয়ে যদি কথা বলতে হয় আমাদেরকে, এখানে দুইটা জিনিস দেখতে পারো। একটা হচ্ছে বৃক্কের গঠন, মাস্ট চিত্র সহকারে দেখবে, ফিগার আউট করে পড়ার ট্রাই করবে। আর একটা নেফ্রনের গঠন এবং কাজ, একটা নেফ্রনে কি পরিমাণ গঠনে কি কি কাজ করতেছে, গঠনে কি কি বিদ্যমান, এই পয়েন্ট একটু দেখা ট্রাই করবে। আই থিঙ্ক বেটার কোনো কিছু হবে। ঠিক আছে, আচ্ছা। লাস্ট পয়েন্টটা হচ্ছে দ্রুত প্রদান ও চলন। এটা জাস্ট এমসিকিউর জন্য একটু রিডিং দিয়ে যাবা। দ্রুত প্রদান এবং চলনে এমসিকিউর জন্য একটু দেখতে পারলে খুব ভালো কিছু হবে আমি মনে করি। এখান থেকে জাস্ট দুইটা টপিক পড়বে, যে বিভিন্ন প্রকার অস্থি এবং অস্থিসন্ধির কাজ ব্যাখ্যা করা এবং পেশির ক্রিয়া কি, এই দুইটা পয়েন্ট তুমি একটু জাস্ট দেখে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এমসিকিউর জন্য আমি সিকিউ এমসিকিউ সব বলে দিচ্ছি, সব বলে দেওয়ার ট্রাই করতেছি। সমন্বয়ের ক্ষেত্রে তিনটা প্রশ্ন এসেছে বিগত 24 সালে, তিনটা বোর্ডে আর কি। বাট এটাও আমি শুধু এমসিকিউর জন্য প্রিফার করব, এখান থেকে তোমরা সিকিউ অ্যান্সার করতে যেও না, আসারও পসিবিলিটি নাই এখান থেকে। দুইটা টপিক যদি একটু এখান থেকে অ্যানালাইসিস করতে হয়, সেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলবো প্রতিবর্তী ক্রিয়া নিয়ে একটু দেখার ট্রাই করবে। এই অধ্যায়টা একটু টাফ কিন্তু, ঠিক আছে। নিউরনের গঠন এবং কাজটা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দিয়ে দিলাম। এইটা হচ্ছে নিউরনের গঠন এবং কাজ একটু দেখার ট্রাই করবে এখান থেকে। জীবের প্রজননে যদি চলে যাও, জীবের প্রজননটাও আমি বলবো বিগত দিনে এখান থেকে অনেক প্রশ্ন এসছে যদিও জীবের প্রজনন থেকে, বাট এটা থেকেও আমি বলবো যদি দেখতে চাও খুব ভালোভাবে, একটা প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ কি, আচ্ছা এইটা একটু সিকিউর জন্য দেখবে, এটা অবশ্যই সিকিউর জন্য ভালোভাবে দেখার ট্রাই করবে। এখান থেকে আমি কি কি বলবো, একটা একটা ফুলের গঠন 5টা যে অংশ আছে সেটা খুব ভালোভাবে দেখার ট্রাই করবে। একটা ফুলের ক্ষেত্রে কিভাবে জীবন চক্রে কি কি পয়েন্ট কাজ করে সেই পয়েন্টটা খুব ভালোভাবে দেখার ট্রাই করবে, খুব ভালোভাবে, মানে এখান থেকে প্রশ্ন হবেই, সিকিউ দিলে এই পয়েন্ট থেকেই জীবন চক্রে কিভাবে কাজ করতে যায়, একটা পুং গ্যামেটোফাইট, স্টেরো গ্যামেটোফাইট, এখান থেকে কিভাবে জনন কোষ, নালিকা কোষ, জনন নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস কিভাবে হচ্ছে, এবং এখান থেকে আস্তে আস্তে কিভাবে একটা হচ্ছে তোমার সহকারী কোষ, প্রতিপাদ কোষ, তারপর হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি হয়, সেখান থেকে কিভাবে ফল তৈরি হয়, এই পয়েন্টটা খুব ভালোভাবে দেখতে পারলে এখান থেকে তুমি একটা জিনিস কমন পাবে 100%। ঠিক আছে, তাহলে এই ছিল আমার টোটাল তোমাদের জন্য সাজেশন রেডি করার জায়গা। তোমরা যদি এতটুকুই দেখতে পারো, আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি তোমাদের কিন্তু খুব দারুণ ভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব অল্প টাইমের ভিতরে। এইগুলো করতে পারলে আমি তোমাদেরকে বলতে পারি সিকিউ এ তুমি 100% লিখে থাকো, আমি তোমাদেরকে লিখিত দিলাম সিকিউ এখান থেকে তুমি মিনিমাম 40+ মার্ক নিশ্চিত করতে পারো। এমসিকিউ তুমি একটা ভালো, তুমি 90% তুমি মার্ক এখান থেকে এমসিকিউ তো অ্যান্সার করতে পারবে, এতটুকু লিখে রাখতেছি তোমার জন্য। এরপরে শুধু A+ না, তোমাদেরকে আমি এটাও বলতেছি যে শুধু A+ না, এখানে তুমি একটা ভালো মার্ক সহকারে একটা তুমি বায়োলজিতে গেইন ভালো ভালো কিছু হবে তোমার, এতটুকু আমি নিশ্চিত দিতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদের সবার জন্য সুস্বাগতম জানিয়ে আমি তোমাদেরকে বলবো যে এতটুকু যদি খুব সুন্দরভাবে শেষ করতে পারো, আমি মনে হয় না এরপরে আর কোনো রকম টেনশন থাকে। আহ যেটা বলে ক্লাস শুরু করেছিলাম তোমাদের জন্য, সেই কথাটা আমার এখন আরেকবার বলে রাখি, শুধু ওয়ান শট করে ওয়ান শটের জগতে সবকিছু নিজেকে হারিয়ে ফেলো না। তোমার আগে জানা প্রয়োজন তোমার একটা অধ্যায়ে তুমি এই একটা বছর পেলে বা 2টা বছর পেলে তুমি আসলে কি করছো, এটা একটু নিজেকে প্রশ্ন করার ট্রাই করো। এখন শুধু ওয়ান শট করে তুমি যে সামনের দিনে তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলতেছো, এটা হয়তো তুমি বুঝতেছো না। আমি তোমাদেরকে প্রিফার করতেছি ওয়ান শট করো। আমি খারাপ কিছু না যে আমি ওয়ান শট, অনেকেই প্রশ্ন করবে এর মধ্যে ওয়ান শট করে আমি একটা ভালো মার্ক পাচ্ছি, আপনি কেন না করছেন, আমি না করতেছি না, কিন্তু তুমি যে এটার বিনিময়ে বা এটার পরিপ্রেক্ষিতে তুমি সামনের দিনে খুব খারাপ একটা দিন দেখতে যাচ্ছ। কারণ তুমি যখন কলেজ অ্যাডমিশন, অনেকের ইচ্ছা থাকবে এনডিসি তে পরীক্ষা দেওয়া, অনেকের ইচ্ছা থাকবে সেন্ট জোসেফ হলি ক্রসে পরীক্ষা দেওয়া। যতই গ্রামে থাকো না কেন, স্বপ্ন সবারই থাকে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু যখন তুমি পরীক্ষা দিতে গিয়ে যখন দেখবে ওই ওয়ান শটের কারণে তুমি কোনো টপিক কোনোদিন দেখোই নাই, সেটা পরীক্ষায় চলে এসছে, তখন তুমি বুঝতে পারবে এর মর্মটা বা এর জন্য তুমি কি দিন অপেক্ষা করতেছো। আবার ঠিক একইভাবে এইচএসসি তেও কিন্তু তুমি এটার ফল ভোগ করবে। কারণ তুমি এখন একটা এতগুলো অধ্যায় পড়তেছো, এতগুলো অধ্যায় তুমি বোটানিতে গিয়েই দেখবা এইচএসসি তে 12টা অধ্যায় আছে, জুলজিতেই 12টা অধ্যায় আছে, এবং সেটা হিউজ হিউজ চ্যাপ্টার। নট যে তুমি কোনো কিছু ফেলে দেওয়ার অপশন নাই, তুমি এখানে কিছুই পারো না, ওখানে গিয়ে তুমি কি করবে বলো তো, কতটা পরিমাণ ধরা খাবে, এটা তুমি বুঝতে পারতেছো না এখন। যাই হোক, তুমি অনশট করো, আমার কোনো সমস্যা নাই বা আমার বলার কিছু নাই, বাট আমি বলবো অনশট করো, কিন্তু ঠিক একইভাবে পাশাপাশি একটা অধ্যায়ের কি কি গুরুত্বপূর্ণ টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন, নিজের জন্যও চলাফেরার জন্য জানা প্রয়োজন, এটা কিন্তু তুমি একটু জানার ট্রাই করো। ঠিক আছে,
তোমাদের জন্য আবারও শুভকামনা থাকবে। তোমরা ভালো করো, তোমাদের ভালো রেজাল্ট করো। এটাই হচ্ছে আমাদের চাওয়া। শিক্ষক হিসেবে এর বেশি আমাদের কোনো চাওয়ার কিছু থাকে না। তোমরা ভালো কিছু হোক, তোমাদের জীবনে সফলতা আসুক, এটাই চাইবো। তোমরা হয়তো এখনো বাচ্চা, এই জিনিসগুলো হয়তো বুঝতেছো না। বাট দিন শেষে তোমাদের ভালো হোক, এটাই চাওয়া থাকবে একজন শিক্ষক হিসেবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হোক তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে অথবা নতুন কোনো বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম।